আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ক্লজ শিখব। ক্লজ নিয়ে আমাদের অনেকেরই অনেক কনফিউশনস আছে। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে ক্লজগুলো বোঝার চেষ্টা করব। ক্লজ কি, ক্লজের প্রকারভেদগুলো একটু দেখার চেষ্টা করব। চলো স্টার্ট করি। আচ্ছা, ফার্স্টেই ক্লজ কি বলো তো স্যার? ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একগুচ্ছ শব্দ, কয়েকটা শব্দ একসাথে বসে বসে একই অর্থ প্রকাশ করে। ক্লজ হলো আ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে অবশ্যই কি থাকতে হবে, শুধু গ্রুপ অফ ওয়ার্ডস হলে কিন্তু হবে না, সেখানে অবশ্যই তোমার কি থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট কি সেটা তো তোমরা জানো, সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট। আর ফাইনাইট ভার্ব কি বলতো স্যার? ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বগুলা সাবজেক্ট এবং টেন্স চেঞ্জ করার কারণে পরিবর্তিত হচ্ছে। আমি তোমাদেরকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব পড়ানোর সময় পড়িয়েছি, একটু খেয়াল করো। যেমন এখানে খেয়াল করো, এটা একটা ফুল সেন্টেন্স। আর আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবা, ক্লজটা কিন্তু অবশ্যই বাক্যের একটা অংশ হতে হবে, কোনো একটা সেন্টেন্সের একটা অংশ হতে হবে ক্লজটাকে। তবে ক্লজ কখনো কখনো একটা পরিপূর্ণ সেন্টেন্সও হতে পারে। ক্লজ কখনো কখনো একটা পরিপূর্ণ সেন্টেন্সও হতে পারে। যেমন এটা কিন্তু একটা পুরা সেন্টেন্স, ইফ ইউ ওয়ার্ক ইউ ক্যান আর্ন মানি। এই সেন্টেন্সটা দেখো তো কয় ভাগে ভাগ করতে পারো তুমি? ইফ ইউ ওয়ার্ক, এটা একটা পার্ট। ইফ ইউ ওয়ার্ক, আরেকটা কি আছে বলো তো স্যার? ইউ ক্যান আর্ন মানি। এই সেন্টেন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারতেছি না? এটা একটা অংশ, এটা আরেকটা অংশ। এখন দেখো তো একটু অংশগুলোর দিকে খেয়াল করে, এখানে কি আছে? ইফ ইউ ওয়ার্ক, এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? তোমাকে নিয়ে কথা বলা হচ্ছে। এখানে সাবজেক্ট আছে না? তাইলে তাইলে এই যে এটা হচ্ছে একটা সাবজেক্ট, আর ওয়ার্কটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? ধরো আমি এটাকে পাস্টে নিয়ে গেলাম, কি হবে বলো তো? ইফ ইউ ওয়ার্ক, আমি এখানে ইউর জায়গায় মনে করে সি বসালাম, কি হবে? ইফ সি ওয়ার্কস। চেঞ্জ হচ্ছে না টেন্স এবং সাবজেক্ট চেঞ্জ করার কারণে, তো আমরা এটাকে কি বলতে পারি? একটা ফাইনাইট ভার্ব বলতে পারি। এটা একটা কি? ফাইনাইট ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। এরপরটা খেয়াল করো, ইউ সাবজেক্ট, এখানে ইউ নিয়ে কথা বলা হচ্ছে। এরপর দেখো আর্ন, আর্নটা এখানে কি? আর্নটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তাহলে এখানেও সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। সো এই দুইটাকে আমরা একটা কি বলতে পারি বলো তো স্যার? ক্লজ বলতে পারি। বুঝতে পেরেছো আমার কথা? এখন তোমাদেরকে আমি একটু আগে যে কথাটা বললাম, আ গ্রুপ অফ ওয়ার্ডস, এমনও হতে পারে যেখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই, তো সেগুলোকে আমরা কি বলবো? ফ্রেজ। সেগুলোকে আমরা কি বলবো? ফ্রেজ বলবো। ফ্রেজ তাহলে একটু দেখি চলো। ফ্রেজ হচ্ছে ফ্রেজ একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সেখানে কি থাকবে না বলো তো স্যার? সেখানে না থাকবে সাবজেক্ট, না থাকবে ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো আমার কথা? একটু এক্সাম্পলটা খেয়াল করো। আন্ডারস্ট্যান্ডিং হার সিচুয়েশন, আই হেল্পড হার। এখানে খেয়াল করো, এখানে আইও আছে আবার হেল্পও আছে, মানে সাবজেক্টও আছে, ফাইনাইট ভার্ব আছে। বাট এখানে একটু খেয়াল করো, সেটাকে আমরা ক্লোজ হিসেবে বলতে পারি, তাই না? বাট এটা খেয়াল করো, আন্ডারস্ট্যান্ডিং হার সিচুয়েশন, এখানে কি কোনো সাবজেক্ট আছে? কাউকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে? হচ্ছে না, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নাই। আর এইখানে ফাইনাইট ভার্ব নেই। দেখো আন্ডারস্ট্যান্ডিং, এটা ভার্ব ঠিক আছে, কিন্তু এটা ফাইনাইট ভার্ব না। দেখো আমি যদি টেন্স চেঞ্জ করি, এটা টেন্স চেঞ্জ করাও যাবে না, এটা টেন্স চেঞ্জ করাও যাবে না, কারণ এখানে কোনো সাবজেক্টও নেই। তাইলে আন্ডারস্ট্যান্ডিং হার সিচুয়েশন, এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, বাট এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস যারা একটা অর্থ প্রকাশ করতেছে, তার সিচুয়েশন বুঝে এরা সবাই মিলে একটা অর্থ তো প্রকাশ করছে। এদেরকে আমরা কি নামে রাখবো? এদেরকে আমরা ফ্রেজ নামে রাখবো। কি নামে রাখবো স্যার? ফ্রেজ নামে রাখবো। তাহলে আশা করছি তোমরা ফ্রেজ আর ক্লজের পার্থক্য বুঝতে পেরেছো। ক্লজ ক্লজ আর ফ্রেজ দুইজনই গ্রুপ অফ ওয়ার্ডস, তবে ক্লজের সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজের সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে না। বুঝতে পেরেছো আশা করছি। এরপরে আমরা ক্লজের প্রকারভেদটা একটু দেখি চল। ক্লজ মেইনলি কত প্রকার? ক্লজ মেইনলি দুই প্রকার। ফার্স্ট অফ অল ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড সেকেন্ডলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ প্রধানত দুই প্রকার, ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট কোন ক্লজ কোনটা বলো তো স্যার? ওর নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ডিপেন্ডেন্ট, মানে ওর ডিপেন্ডেন্সি আছে অন্য কারোর উপরে। সেই ডিপেন্ডেন্সিটা কার উপর? এই যে আরেকটা ক্লজ দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ও সবসময় নিজের অর্থ প্রকাশ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল থাকে। যেমন এখানে খেয়াল করো, দো শি ওয়াজ বিজি, দো শি ওয়াজ বিজি শি মেট মি। একটু খেয়াল করো স্যার, এই অংশটা দেখো তুমি স্যার, দো শি ওয়াজ বিজি,
দো শি ওয়াজ দো শি ওয়াজ বিজি, যদিও সে ব্যস্ত ছিল। এই কথাটুকু আমি যদি বলে থেমে যাই, তোমার আরো কিছু শোনার ইচ্ছা থাকবে না? যদিও সে ব্যস্ত ছিল, তারপর কি হলো, তাই না? এটার পুরোপুরি অর্থ প্রকাশ করার জন্য আমাকে এর সাহায্য নিতে হবে, যে কিনা একজন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। দেখো, ওর কাছে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, ও ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কারণ অর্থ প্রকাশ করতে পারতেছে। আর এটা হচ্ছে ও ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কারণ ও অর্থ প্রকাশ করতে পারতেছে। আর ও হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ কারণ ওর সাহায্য ছাড়া, মানে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের সাহায্য ছাড়া ও অর্থ প্রকাশ করতে পারতেছে না। সো এটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লোজ। বুঝতে পেরেছো আশা করছি। এবার আসো স্যার, আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো স্যার, এখানে একটা এই যে শি ওয়াজ বিজি, এই শি ওয়াজ বিজিটা কি কারণে ডিপেন্ডেন্ট ক্লজ হলো জানো? কারণ একটা ক্লোজ মার্কার যুক্ত হয়ে গিয়েছে ওর সাথে। দো শি ওয়াজ বিজি, এই যে দো, এটাকে বলে ক্লজ মার্কার। এটাকে কি বলে স্যার? ক্লজ গুলাতে এরকম ক্লজ মার্কার সবসময় যুক্ত থাকবে। সেগুলো কি হতে পারে দেখো স্যার, দো, অল দো, সিন্স, অ্যাজ, ওয়েল, হু, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইফ, আনলেস, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ক্লজ মার্কার। এরপরে আসো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি এতক্ষণ তো বুঝে গিয়েছো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে অন্য যে কোনো ক্লজের সাহায্য ছাড়া, মানে আরেকটা ক্লজের সাহায্য ছাড়া সে অর্থ প্রকাশ করতে পারবে, মানে সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে। ইন্ডিপেন্ডেন্ট যেহেতু, সে অবশ্যই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে। খেয়াল করো এখানে, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান হেল্প ইউ। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, এটা বললে তুমি যদি থেমে যাও, এটা বলে আমি যদি থেমে যাই, তোমার কিন্তু আরো কিছু শোনার ইচ্ছা জাগবে। যদি তুমি চাও, তারপরে কি? এটা আমি যদি শুধু এটা বলি আই ক্যান হেল্প ইউ, এটা নাই মনে করো, ইফ ইউ ওয়ান্ট এটা নাই, এটা আমার কাছে নাই। আমার কাছে দেওয়া আছে শুধু আই ক্যান হেল্প ইউ। শুধু আই ক্যান হেল্প ইউ যদি আমি বলে থাকি, আমার মনের ভাবটা কিন্তু তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি। এই যে বুঝতে পারলা, আরেকটা ক্লজের সাহায্য ছাড়া একটা ক্লজ দিয়ে, এই জন্য এই ক্লজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করছি বুঝতে পেরেছো। এইবার আমরা ডিপেন্ডেন্ট ক্লজের আরো কিছু প্রকারভেদ আছে, সেটা শিখি চলো। আচ্ছা স্যার, এবার চলো আমরা ডিপেন্ডেন্ট ক্লজের প্রকারভেদগুলো একটু দেখি। ডিপেন্ডেন্ট ক্লজ মানে যে অন্য ক্লজের উপর ডিপেন্ড করে, এই ক্লজের প্রকারভেদ মূলত তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ফার্স্টে নাউন ক্লজটা একটু দেখি চলো। নাউন ক্লজ কি? নাউন ক্লজ অবভিয়াসলি কার মতো আচরণ করবে? নাউনের মতো আচরণ করবে। নাউন কি হিসেবে থাকে বলো তো স্যার সেন্টেন্সে? নাউন সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সে থাকে। নাউন ক্লজও সেরকম ভাবে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে একটা সেন্টেন্সে থাকবে। সাবজেক্ট কি বলো তো স্যার সহজ ভাষায়? সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সে যাকে নিয়ে কথা বলা হয় সে হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে তুমি একটা সেন্টেন্সকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাবা, মানে সাবজেক্টের বিষয়ে যা বলা হয় কি বা সেই কথাগুলোর অ্যান্সার তুমি কি দিয়ে পাবা? কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে, সেটাই হচ্ছে কি অবজেক্ট। চলো আমরা দেখে নিই। আচ্ছা, এখন কিছু ক্লজ মার্কার্স থাকে যেগুলো দ্বারা তুমি নাউন ক্লজ আইডেন্টিফাই করতে পারবে। সেগুলো কি কি স্যার? দ্যাট, ইফ, হোয়াট, হু, হুম, হুইচ, ওয়াই, হাউ, ওয়েন, ওয়্যার। ঠিক আছে, চলো এবার একটু এক্সাম্পল দেখি। তবে ক্লোজ মার্কারের চাইতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন আই নো আমি জানি, আমি জানি। এবার মাথায় আসবে যে আমি কি জানি? দ্যাট হি উইল কাম। আমি কি জানি স্যার? দ্যাট হি উইল কাম। এই যে কি দিয়ে প্রশ্ন করলাম, এখানে কি দিয়ে প্রশ্ন করলাম? আমি কি জানি? দ্যাট হি উইল কাম। তাইলে এই যে দ্যাট হি উইল কামটা হচ্ছে একটা নাউন ক্লজ। এরপরে কি আস, সে আমাকে জিজ্ঞেস করলো। এবার দেখো মাথায় প্রশ্ন আসতে পারে না যে কি জিজ্ঞেস করলো? এখানেও কি দিয়ে প্রশ্ন করো? কি জিজ্ঞেস করলো? হি আস্কড ইফ আই কুড হেল্প। সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি হেল্প করতে পারবো কিনা। তাইলে আমাকে কি জিজ্ঞেস করলো? ইফ আই কুড হেল্প। এখানে এই ইফ আই কুড হেল্পটা হচ্ছে তোমার নাউন ক্লজ। আই উইল এক্সপ্লেইন, আমি এক্সপ্লেইন করব। কি এক্সপ্লেইন করব? হাউ ইউ উইল পাস। আমি এক্সপ্লেইন করব তুমি কিভাবে পাস করতে পারবা। লাস্টে খেয়াল করো, হোয়াট ইউ সেইড মেড মি লাভ। তুমি যা বলেছো সেটা আমাকে হাসিয়েছে। হোয়াট ইউ সেইড মেড মি লাভ। তাহলে কি আমাকে, আচ্ছা হোয়াট ইউ সেইড মেড মি লাভ, কি আমাকে হাসালো? কি দিয়ে প্রশ্ন করো? হোয়াট ইউ সেইড, এটা হচ্ছে। আচ্ছা এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কথা বলা হচ্ছে কাকে নিয়ে? মূলত কি নিয়ে কথা বলা হচ্ছে? হোয়াট ইউ সেইড। এই যে তুমি আমাকে যা বলেছো সেটা নিয়ে কথা বলা হচ্ছে না, যে তুমি আমাকে যেটা বলেছো সেটা আমাকে হাসিয়েছে। তাইলে এই অংশটুকু হচ্ছে
এই সেন্টেন্সের সাবজেক্ট। হোয়াট ইউ সেড মেড মি লাভ, এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, দ্যাটস ওয়াই এটা নাউন ক্লোজ। বুঝতে পারছো? এরপরে খেয়াল করো স্যার অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ কি বলতো স্যার? আমরা নর্মালি অ্যাডজেক্টিভের কাজ তো জানি, তাই না? অ্যাডজেক্টিভের কাজ কি বলতো স্যার? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। এখানেও অ্যাডজেক্টিভ ক্লজটাও সেম কাজ করবে, ও নাউন বা প্রোনাউনকে কি করবে? মডিফাই করবে, অর্থাৎ এদের দোষ, গুণ, অবস্থান ইত্যাদি বোঝাবে। আর এটার যে ক্লজ মার্কারগুলো সেগুলো হচ্ছে হু, হুম, হুইচ, দ্যাট, ওয়্যার, ওয়েন ইত্যাদি ক্লজ মার্কার থাকতে পারে। আমি আবারও বলতেছি, ক্লজ মার্কার কিন্তু সিমিলার থাকতে পারে তিনটা ক্লজে, কিছু কিছু ক্লজ মার্কার সিমিলার থাকতে পারে। তোমাকে ওই ক্লজের ফাংশনটা বুঝতে হবে কি কাজ করতেছে। এই যে অ্যাডজেক্টিভ ক্লজ তুমি কিভাবে বুঝবে? তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা নাউন প্রোনাউনের দোষগুলো অবস্থান প্রকাশ করবে। এক্সাম্পল দেখলে তুমি বুঝতে পারবে, যেমন দ্য ম্যান হু কল্ড ইউ ইজ মাই আঙ্কেল। দেখো, তুমি মনে করি এই অংশটুকু বাদ দিয়ে দাও, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, সেন্টেন্স হয় না? লোকটা আমার আঙ্কেল, হতেই পারে সেন্টেন্স। বাট আমি কি করতেছি যে দ্য ম্যান এই কথাটাকে আরেকটু মডিফাই করতে চাইতেছি, বা আমি আরেকটু ইনফরমেটিভ ওয়েতে কথাটা বলতে চাচ্ছি, বা এর সম্পর্কে আমি আরো এক্সট্রা ইনফরমেশন দিতে চাচ্ছি। দ্য ম্যান বা ম্যানটা কি এখানে নাউন, ম্যানের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন যদি দিতে চাও তাহলে তোমাকে কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আমরা এখানে অ্যাডজেক্টিভ না বসাই কি বসাইলাম? অ্যাডজেক্টিভ ক্লজ বসাইলাম। লোকটা যে তোমাকে কল দিয়েছিল, এই যে তোমাকে কল দিয়েছিল, হু কল্ড ইউ, এটা কিন্তু দ্য ম্যান, লোকটা কোন লোকটা সেটা আইডেন্টিফাই করতেছে। এই জন্য এই হু কল্ড ইউটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছো আমার কথা? এই যে দেখো, দ্য ম্যান কোন লোকটা, যে লোকটা আমাকে কল দিছিল, ইজ মাই আঙ্কেল, এই যে এই লোকটার দোষ, গুণ, অবস্থান বোঝাচ্ছে না? কোন লোকটা? যে লোকটা তোমাকে কল দিছিল, হ্যাঁ, সে হচ্ছে আমার আঙ্কেল। তাইলে এখানে হু কল্ড ইউ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে খেয়াল করো, দ্য হাউস ইজ মাইন। মনে করো আমি এটা বললাম শুধু, দ্য হাউস ইজ মাইন, এই ঘরটা আমার, হচ্ছে না সেন্টেন্স? বাট এই যে হাউস যে আছে এটা একটা নাউন, কিন্তু আমি চাচ্ছি যে এই নাউনটাকে আরেকটু ইনফরমেটিভ ওয়েতে প্রকাশ করি তোমার সামনে। কোন ঘরটা আমার ঘর? যে ঘরটাতে লাল ডোর আছে, হুইচ হ্যাজ আ রেড ডোর। এই যে হুইচ হ্যাজ আ রেড ডোর, যে ঘরটাতে একটা লাল দরজা আছে সেই ঘরটা আমার। বুঝতে পেরেছো আশা করছি। এরপরে খেয়াল করো, স্টুডেন্টস পাস ইন দ্য এক্সাম, হচ্ছে না সেন্টেন্স? ছাত্ররা কি করে? পরীক্ষায় পাস করে। বাট কোন ছাত্ররা? স্টুডেন্টস হু পাস, স্টুডেন্টস হু ওয়ার্কস হার্ড। আচ্ছা, স্টুডেন্ট পাস ইন দ্য এক্সাম, স্টুডেন্ট পাস ইন দ্য এক্সাম, একটা স্টুডেন্ট পরীক্ষা পাস করে, সেন্টেন্স কিন্তু হচ্ছে। বাট আমি চাচ্ছি যে এটা কোন স্টুডেন্ট, এটা আরেকটু এক্সপ্লেইন করে বলতে। যেমন খেয়াল করো এখানে, কোন স্টুডেন্ট? হু ওয়ার্কস হার্ড, হু ওয়ার্কস হার্ড, কোন স্টুডেন্ট? হু ওয়ার্কস হার্ড। তাইলে এখানেও খেয়াল করো, এই যে স্টুডেন্টটা নাউন, নাউনের অবস্থান বোঝাচ্ছে না এটা দ্বারা, নাউনকে মডিফাই করতেছে না। কেমন স্টুডেন্ট? যে স্টুডেন্টরা পরীক্ষা মানে হার্ড ওয়ার্ক করে, ওরাই কি করে? পরীক্ষায় পাস করে। তাইলে এই যে হু ওয়ার্কস হার্ড, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। হু ওয়ার্কস হার্ড হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছো আশা করছি। লাস্টলি অ্যাডভার্ব ক্লজ। তুমি বলো তো আমাকে, অ্যাডভার্বের নর্মাল কাজটা কি থাকে? অ্যাডভার্বের কাজ থাকে ও ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। এখানেও খুব বেশি ডিফারেন্ট কিছু না। ভার্ব, এই অ্যাডভার্ব ক্লজটাও কি করে? ভার্ব, অ্যাডজেক্টিভ, আর এখানেও কি করে? একটা হোল সেন্টেন্সকে অনেক সময় মডিফাই করে, একটা হোল সেন্টেন্স সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয় তোমাকে। যেমন খেয়াল করো, এখানে তুমি এই অ্যাডভার্ব ক্লজটা কি কি প্রকাশ করে? সময় প্রকাশ করতে পারে, অ্যাডভার্ব অফ টাইম যেরকম প্রকাশ করে, রিজন প্রকাশ করতে পারে, কন্ডিশন প্রকাশ করতে পারে, ম্যানার প্রকাশ করতে পারে। ম্যানার কি বলতো স্যার? কাজটা কিভাবে হলো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, যেরকম এখানে সেরকম অ্যাডভার্ব ক্লজটাও ম্যানার প্রকাশ করে। আচ্ছা, এইখানে অ্যাডভার্ব ক্লজ বোঝার জন্য তোমাকে যে ক্লজগুলো মাথায় রাখতে হবে, when, while, before, after, if, unless, because, since, as, though, so, dot dot dot, that, so that ইত্যাদি। এক্সাম্পল খেয়াল করি চলো, আই উইল কল ইউ, আমি তোমাকে কল দিব। দেখো এটা কিন্তু একটা পুরো সেন্টেন্স হয়ে গেছে, বাট আমি চাচ্ছি এই সেন্টেন্সটাকে আরেকটু মডিফাই করতে। কল দিয়েছিলাম, কখন কল দিয়েছিলাম? সরি, কল দিব, কখন কল দিব? ওয়েন আই উইল অ্যারাইভ, যখন আমি এসে পৌঁছাবো তখন আমি তোমাকে কল দিব। তাইলে যে এখানে সময় প্রকাশ করতেছে না, কখন কল দিব। তাইলে যে ওয়েন আই উইল অ্যারাইভ, ওয়েন আই উইল অ্যারাইভ, এই যে ক্লজটা দেখতে পাচ্ছ এটা একটা অ্যাডভার্ব ক্লজ। হি স্লেপ্ট আর্লি, সে, এই যে কারণ বোঝাবে এখানে, রিজন কোথায়? খেয়াল করো, এই যে হি স্লেপ্ট আর্লি বিকজ, কেন তাড়াতাড়ি ঘুমাইছে? বিকজ হি ওয়াজ টায়ার্ড,
সে কি ছিল? টায়ার্ড ছিল। এখানে এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। হি স্লেপ্ট আর্লি, এটা কিন্তু পুরো একটা সেন্টেন্স, এটাকে মডিফাই করছে দেখো, বিকজ হি ওয়াজ টায়ার্ড। তাছাড়া এখানে সেন্টেন্সটাকে মডিফাই করা ছাড়াও এখানে কি করছে? কারণ প্রকাশ করছে। এছাড়াও এখানে কি আছে দেখো, বিকজ আছে। সব মিলায় তুমি ধরে নিতে পারবা বা শিওর হতে পারবে এটা একটা কি অ্যাডভার্ব ক্লজ। এরপরে হি স্পোক সফটলি, সে সফটলি কথা বলেছে। কেন কথা বলেছে? এটা দ্বারা কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে। সো দ্যাট, যেন, সে সফটলি কথা বলেছে যেন দ্য বেবি ডিড নট ওয়েক আপ, বাচ্চাটা যেন ঘুম থেকে উঠে না যায়, তার জন্য সে সফটলি কথা বলেছে। তাহলে খেয়াল করো তো স্যার, এখানে এখানে কোন অংশটুকু অ্যাডভার্ব ক্লজ? এই যে সো দ্যাট থেকে শুরু করে বাকি অংশটুকু, সো দ্যাট দ্য বেবি ডিড নট ওয়েক আপ। বুঝতে পেরেছো আশা করছি ক্লজগুলা। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।